ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার 10 আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। খসড়া তালিকায় কারো তথ্য ভুল থাকলে আগামী 12 দিনের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকবে। ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় 44 লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এসব নতুন ভোটারের তথ্য সম্পূরক খসড়া তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা তালিকাটি নির্ধারিত স্থানে প্রকাশ করবেন, যাতে সাধারণ মানুষ তা যাচাই করতে পারেন। তালিকায় ভুল বা বাদ পড়া তথ্য সংশোধনের জন্য প্রাপ্ত আবেদনগুলো আগামী 24 আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। সব প্রক্রিয়া শেষ করে আগামী 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া যারা আগামী 31 অক্টোবর পর্যন্ত 18 বছর বয়স পূর্ণ করবেন, তারাও এই নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। বর্তমানে দেশে মোট 12,37,32,274 জন ভোটার রয়েছেন। নতুন সংযোজনের মাধ্যমে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সোমবার 11 আগস্ট 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যা দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা উজ্জ্বল করেছে। এই খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আশা করছেন শ্রমবাজারের পাশাপাশি অবৈধ কর্মীদের বৈধতা, ভিসা জটিলতা এবং অন্যান্য দীর্ঘদিনের সমস্যার সমাধানেও এ সফর অগ্রগতি আনবে। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার আবার সব শ্রেণীর মানুষের জন্য খুলে যাক। এতে দেশে কর্মসংস্থান বাড়বে এবং এখানে থাকা প্রায় 12 লাখ বাংলাদেশের সমস্যা কমবে। একই প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী মকবুল হোসেন জানান, এই সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, অবৈধ কর্মীদের বৈধতা এবং ভিসার সমস্যার সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলেও আশা করছি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সর্বোচ্চ পর্যায়ের এ সফর অনেক প্রতিবন্ধকতা দূর করবে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, যা আমরা সর্বোচ্চ কাজে লাগাবো। কূটনৈতিক সূত্রে জানা যায়, মঙ্গলবার 12 আগস্ট কুয়ালালামপুরে ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে শীর্ষ বৈঠক হবে। আলোচনায় মালয়েশিয়া কর্মী পাঠানো, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময়ের কথা রয়েছে। সম্ভাব্য এমইউগুলো হলো প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মিমোসের মধ্যে চুক্তি এবং এফসিবিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর মধ্যে চুক্তি। এছাড়া নোট বিনিময়ের বিষয়গুলোর মধ্যে রয়েছে হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনস এর মধ্যে সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতের উন্নয়ন। মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সফরের সময় ইউনিভার্সিটিস কেবাংসাং মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়ায় পৌঁছানোর পর ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন। বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মত বিনিময় করবেন এবং ইউকেএম থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়াও তিনি মালয়েশিয়ার কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক ও সাবেক প্রধানমন্ত্রী তুন ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে পারেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফর শেষে আগামী 13 আগস্ট ডক্টর ইউনূস ঢাকায় ফিরবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সততা ও নৈতিকতার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ৮ জন অ্যাডভাইজার নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। এ ধরনের একটি প্রতিবেদন বেরিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এটি আমাদের কথা নয়, এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, আমরা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি। তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশেষ করে তাদের সততা ও নৈতিকতার উপর। বিএনপির মহাসচিব জানান, কিছু সংবাদ মাধ্যমে সাবেক সচিব ABM আব্দুস সাত্তারের বরাত দিয়ে উপদেষ্টাদের নিয়ে যেসব মন্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলোর দায় সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত, দলের নয়। ফখরুল বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় একান্তই ওনার নিজের, বিএনপির সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি। তিনি BCS প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি ভোটারদের জন্য ব্যবহারে সহজ ও সুবিধাজনক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন। রোববার 10ই আগস্ট প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ আসন্ন নির্বাচনের জন্য ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন। এই অ্যাপে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য, ভোট কেন্দ্র সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং অভিযোগ দায়ের করার জন্য ইন্টারঅ্যাক্টিভ ফিচার সহ প্রয়োজনীয় যাবতীয় তথ্য স্থান পাবে। ফায়েজ তাইয়েবের প্রস্তাব শুনে প্রধান উপদেষ্টা দ্রুত এই নির্বাচন কেন্দ্রিক অ্যাপ উদ্বোধনের নির্দেশ দেন, যাতে দেশে 10 কোটি ভোটার সহজে নিজেদের ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য পায়। ফায়েজ তাইয়েবের প্রস্তাব শুনে প্রধান উপদেষ্টা দ্রুত এই নির্বাচন কেন্দ্রিক অ্যাপ উদ্বোধনের নির্দেশ দেন, যাতে দেশের 10 কোটি ভোটার সহজে নিজেদের ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারেন এবং নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,61,70,900 জন। নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন 24,38,626 জন। ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একই সঙ্গে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে গত 2রা মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল 12,37,32,274 জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে 45,71,216 জনকে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত এবং বিভিন্ন কারণে বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল 21,32,590 জন। সবকিছু মিলিয়ে বর্তমানে মোট ভোটারের সংখ্যা 12,61,70,900 জন হয়েছে। সচিব আরও জানান, আগামী 31শে আগস্ট হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত সংস্করণ প্রকাশিত হবে। এছাড়া 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের 1 বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে। এবছর মোট 3টি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। 2রা মার্চ প্রকাশের পর আগামী 31শে আগস্ট এবং 31শে অক্টোবর। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা দেশে নির্বাচন কর্মকর্তারা তা নির্দিষ্ট স্থানে টাঙিয়ে দিয়েছেন। এতে কারো তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী 21শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, অযোগ্য ব্যক্তির নাম বাদ দেয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্যও 21শে আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ আছে। এসব আবেদন 24শে আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর অন্যান্য কাজ শেষে 31শে আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা রোববার থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভিসা আবেদনের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে জমা দেয়া আবেদনের জন্য নতুন ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা হয়েছে 1,500 টাকা, যা আগে ছিল 824 টাকা। আইভ্যাক জানায়,
বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই ফি বাড়ানো হয়েছে। এই ফি ভিসা আবেদন পরিচালনার জন্য আইভ্যাক কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ। আইভ্যাক আরও উল্লেখ করে 2018 সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হলো। সেবার মান এবং অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখার জন্য এটি প্রয়োজনীয়। তবে আইভ্যাকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না। ফলে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যে থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভিসা সেন্টারগুলোতে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং কর্মীদের যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন তাদের জন্য সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রাখা হয়েছে। এই ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক। উল্লেখ্য, গত 1 বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত সংখ্যক ভিসা দেয়া হচ্ছে। না, এইগুলি মানে অস্ত্র, মানে এগুলি কিন্তু কি বলে, এইগুলি দেশীয় অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর হারিয়ে যাওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, আমরা হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে একটি নতুন উদ্যোগ নিয়েছি এবং পুরস্কার ঘোষণা করেছি। হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে কত টাকা পুরস্কার দেয়া হবে তা আলোচনা করে দ্রুত গণমাধ্যমকে জানানো হবে। যে ব্যক্তি খবর দিতে পারবে সে পুরস্কার পাবে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি এবং ধৈর্য হারিয়ে ফেলছি। আগে সমাজে কোনো খারাপ কিছু ঘটলে মানুষ তা প্রতিহত করার চেষ্টা করত, কিন্তু এখন সবাই কেবল ভিডিও করতে ব্যস্ত। অপরাধ প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব, কিন্তু সমাজে এখন এই প্রবণতা কমে গেছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব জায়গায় সবসময় উপস্থিত থাকতে পারেন না। গাজীপুরের ঘটনাটি খুবই দুঃখজনক এবং এ ধরনের ঘটনা সমাজে কাম্য নয়। এই ঘটনায় জড়িত বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যে জীবন চলে গেছে তার ক্ষতিপূরণ সম্ভব নয়। তিনি আশা করেন, আমরা যদি আরো ধৈর্যশীল হই তাহলে এমন ঘটনা কমে আসবে। অপরাধীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। এছাড়াও তিনি শেরপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, নানিকে খুন করা হচ্ছে অথচ তার নাতি ইউটিউবে আয়ের জন্য ভিডিও করে যাচ্ছে। এটি আমাদের সমাজের অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। তার নাতি যদি চিৎকার করতো তাহলে হয়তো কেউ সাহায্য করতে এগিয়ে আসতো। 1100 দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, যারা এই দেশীয় অস্ত্রগুলো তৈরি করছে তাদের আরো সতর্ক হতে হবে। যারা অস্ত্র তৈরি করে তারা সাধারণত জানে কে বা কারা এগুলো ব্যবহার করছে, তাই তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা রোববার থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভিসা আবেদনের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে জমা দেয়া আবেদনের জন্য নতুন ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা হয়েছে 1500 টাকা, যা আগে ছিল 824 টাকা। আইভ্যাক জানায়, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই ফি বাড়ানো হয়েছে। এই ফি ভিসা আবেদন পরিচালনার জন্য আইভ্যাক কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ। আইভ্যাক আরও উল্লেখ করে 2018 সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হলো। সেবার মান এবং অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখার জন্য এটি প্রয়োজনীয়। তবে আইভ্যাকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না। ফলে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যে থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভিসা সেন্টারগুলোতে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং কর্মীদের যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন তাদের জন্য সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রাখা হয়েছে। এই ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক। উল্লেখ্য, গত 1 বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত সংখ্যক ভিসা দেয়া হচ্ছে।